হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো আমি আজকেও চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন সত্যি ঘটনা শেয়ার করার জন্য। তো সবার আগে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যারা আমার ভিডিওটা দেখেছো, আমাকে ভালোবাসা দিয়েছো, অনেকে লাইক করেছো, অনেকে কমেন্ট করেছো। তো তোমাদের কাছে আবারও আমি বলতে চাই, তো প্লিজ তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করতে থাকো। আমার ভিডিওগুলোকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তোমরা সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, তোমরা ভালোবাসা দিলে আমি উৎসাহ পাই, সেই উৎসাহতে আমি আরো ভালো ভালো ভিডিও আনতে পারি। তো প্লিজ 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 তোমরা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা যারা যারা দেখছো। তো চলো, আর বেশি দেরি না করে আজকের ঘটনা শুরু করা যাক। তো আজকে আমি যে ঘটনাটি তোমাদের সাথে শেয়ার করব সেটি উত্তর চব্বিশ পরগনা জেলার একটি ঘটনা। এই ঘটনাটি আমি আমার দিদার মুখ থেকে শুনেছিলাম। এই ঘটনাটির বয়স প্রায় 150 বছরের কাছাকাছি। এই ঘটনাটি আমার দিদা তার দিদার মুখ থেকে শুনেছিল। তো আমি আমার দিদা মুখ থেকে শোনা ঘটনা হুবহু তোমাদের সাথে শেয়ার করছি। উত্তর চব্বিশ পরগনা জেলায় তখন জমিদারির আমল ছিল। বেশ ভালোই রমরমিয়ে জমিদারি চলছে। তো তখনকার সেই জমিদার বাড়ির একটি ঘটনা আমি তোমাদের সাথে শেয়ার করছি। সেই জমিদারের নাম ছিল, যে জমিদারের কথা আমি আজকে বলছি, শিবপ্রসাদ ভট্টাচার্য। শিবপ্রসাদ ভট্টাচার্য মহাশয় ছিলেন কিন্তু খুব রাগী প্রতাপশালী একজন জমিদার। মানে তার রাগের কাছে সেই বাঘে আর গরুতে যেন এক ঘাটে জল খায়, এই রকম। জোর করে কৃষকদের কাছ থেকে খাজনা আদায় করা, গ্রামবাসীদের কাছ থেকে বিভিন্ন রকম কর নেওয়া, যে দিতে পারতো না তার কাছ থেকে জোর করে জমি জায়গা কেড়ে নেওয়া, এই প্রত্যেকটা রেকর্ড কিন্তু তার খাতায় তোলা ছিল। শিবপ্রসাদ ভট্টাচার্য মহাশয়ের একমাত্র ছেলে ছিলেন রামপ্রসাদ ভট্টাচার্য। রামপ্রসাদ ভট্টাচার্য কিন্তু তার বাবার আবার এক কাঠি ওপর দিয়ে যায়। অত্যাচারী তো ছিলই, সেই সঙ্গে তার চরিত্রের স্বভাব খারাপ ছিল। নারী সঙ্গ, মদ্যপান কিন্তু তার রোজগারের সঙ্গী ছিল। এই নারী সঙ্গ আর মদ্যপান যে জমিদার বাড়ির কত বড় অভিশাপ হতে পারে, জমিদার বাড়িতে কালো ছায়া নেমে আসতে পারে, সেটাই এই গল্পের মূল বিষয়। তো চলো, তোমরা শুনতে থাকো। তো রমাপ্রসাদ ভট্টাচার্য কি করতো? কোনো সুন্দরী মেয়ে থাকলে গ্রামে কারোর উপরে যদি তার নজর পড়ে, তাকে তার বাগান বাড়িতে চলে আনতো এবং তার উপরে পৈশাচিক অত্যাচার করে তাকে মেরে ফেলতো। এর প্রতিবাদ কিন্তু কেউ করতে পারতো না, সবাই ভয় পেত, যেহেতু সেই গ্রামে সবাই থাকতো। তার বাবা মার, মানে যার যার মেয়ে তুলে আনতো সেই বাবা মা কিন্তু চোখের জলে দিন যেত, কারণ তার সে সন্তান হারাতো। এইভাবেই দিন চলতে চলতে রমাপ্রসাদ ভট্টাচার্যের নজর পড়লো গ্রামের পুরোহিতের মেয়ে পূজার ওপরে। পূজা যখন 16 বছর বয়সী ছিল, তাকেও সেই একইভাবে সে তুলে আনার প্ল্যানিং করেছিল। তো তুলে আনার সময় আর কি, সে কি করে, গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে। গ্রামবাসীরা অনেকদিন ধরে সহ্য করতে করতে যখন পুরোহিতের মেয়ের দিকে তার নজর যায়, তারা যখন বুঝতে পারে, তখনও তারা তককে তককে ছিল। তো যখনই যেই রাতে সে তুলে আনছিল, সেই রাতে কিন্তু গ্রামবাসীরা একজোট হয়ে হাতে মশাল নিয়ে, কাটারি নিয়ে বাড়ির সামনে বিক্ষোভ দেখায়। মেয়েটিকে তাদের দাবি বিয়ে করতে হবে। তো রমাপ্রসাদ ভট্টাচার্য প্রথম প্রথম রাজি না হলেও নিজের প্রাণ ভয়ে, জমিদার নিজে দাঁড়িয়ে থেকে, অর্থাৎ শিবপ্রসাদ ভট্টাচার্য নিজে দাঁড়িয়ে থেকে, নিজের জমিদারি হারানোর ভয় আর প্রাণ ভয়, নিজের ছেলের সাথে পূজার বিয়ে দিতে রাজি হয়ে যায়। তো পূজার যে ছিলেন, সে ছিলেন অপরূপ সুন্দরী। কিন্তু জমিদার গিন্নি যিনি ছিলেন, তিনিও খুব একটা সুবিধার মানুষ ছিলেন না। জমিদার গিন্নি কখনোই ওরকম গরিব ঘরের একটা মেয়েকে নিজের পুত্রবধূ হিসাবে মেনে নিতে পারেননি। তো আপাত দৃষ্টিতে পূজার সঙ্গে তারা কোনো খারাপ ব্যবহার করতে পারতো না, যেহেতু গ্রামবাসীরা বিক্ষোভ দেখিয়েছিল, তাদের একটা প্রাণ ভয় ছিল। আপাত দৃষ্টিতে খারাপ ব্যবহার না করলেও তলে তলে তাকে কিভাবে সরিয়ে দেওয়া যায়, সেই প্ল্যানিং কিন্তু বাবা মা আর ছেলের মধ্যে চলতে থাকতো। তো এইভাবেই মাস ছয়েক পরে পূজা যখন প্রেগনেন্ট হয়, অর্থাৎ সে যখন গর্ভবতী হয়, তখনই আসলো সেই অভিশপ্ত দিন। তারা চেয়েছিল কোনোভাবেই সেই গরিবের মেয়েটি যেন সেখানে বাচ্চা প্রসব না করে, অর্থাৎ বাচ্চা হয়ে গেলে তো জমিদার বাড়ির উপরে তার একটা অধিকার জন্মে যাবে, আর তার উপরে যদি ছেলে হয় তাহলে তো সোনায় সোহাগা হয়ে যাবে। সুতরাং মা, বাচ্চা কাউকেই বাঁচতে দেওয়া যাবে না, এই ছিল তাদের প্ল্যানিং। তো এইভাবে তারা কি করলো, এক অমাবস্যার রাতে যখন গ্রামে কালী পুজো হচ্ছিল, সেই সময় পূজাকে প্রসাদ খাওয়ানোর নাম করে প্রসাদের মধ্যে বিষ দিয়ে একজন গর্ভবতী মহিলাকে প্রসাদের মধ্যে বিষ মিশিয়ে তাকে খাইয়ে দেওয়া হলো। খাওয়ার সঙ্গে সঙ্গেই পূজা অসহ্য যন্ত্রণায়, পেটের যন্ত্রণায় ছটফট ছটফট করতে করতে মুখ দিয়ে রক্ত উঠে মারা যায়। সে কিন্তু মারা যাওয়ার আগে বারবার জল চেয়েছিল,
যে আমাকে একটু সামান্য জল দাও, আমার বড্ড কষ্ট হচ্ছে, আমার ভেতরে যে আছে সে ছটফট করছে। একজন মায়ের আর্তনাদ, কিন্তু একজন মায়ের কানে অব্দি পৌঁছায়নি, অর্থাৎ আমি জমিদার গিন্নির কথা বলছি। তিনিও কিন্তু একজন মা। তফাৎ কতটা হয় একবার দেখো। তো যাই হোক, পূজা যখন মারা যায় সেই রাতে, তখন তারা লাশটাকে গুম করে দেওয়ার নাম করে তাদের যে একটা গোপন কক্ষ, অর্থাৎ গোপন একটা ঘর ছিল, সেই ঘর সেই জমিদার গিন্নি এবং রমাপ্রসাদ ছাড়া কেউই জানতো না। সেই ঘরে গিয়ে সেই ঘরের নিচের যে একটা কক্ষ ছিল, অর্থাৎ মেঝেটা এমন ভাবে তৈরি করা যে হঠাৎ করে গেলে বোঝা যাবে না যে তার নিচেও একটা পাতালে ঘর আছে। সেই পাতালের ঘরের মধ্যে পূজার দেহটাকে তারা ফেলে দেয় আর চারিদিকে রটিয়ে দেয়। পূজার স্বভাব খারাপ ছিল, পূজার চরিত্রে দোষ ছিল, সে একজন কলঙ্কিনী, সে একজন কুলোটা অলক্ষী। সে গতকাল রাতে কালীপুজোর সুযোগে, সবাই যখন বাড়ি ছিল না, সেই সুযোগে তার প্রেমিকের সাথে পালিয়েছে। এত কিছু বলার পরেই কিন্তু পূজার বাবা কিন্তু সেটা মেনে নিতে চায়নি। আর ইতিমধ্যে কিন্তু পূজার মাও ছিল না, সে একজন মা মরা মেয়ে ছিল। পূজার বাবা যা বলেছিল যে হ্যাঁ, আমার মেয়ে ছোট হতে পারে, আমরা গরিব হতে পারি, কিন্তু আমার মেয়ের চরিত্রে কোনো দোষ নেই। কেউ শোনেনি সেই কথা। গ্রামবাসীরাও পূজাকে অনেক খুঁজেছিল, খুঁজে না পেয়ে হয়তো সেটাই সত্যি কথা ভেবে ধরে নিয়েছিল। আর ইতিমধ্যে জমিদারের যে লেঠেলরা ছিল, তারা কি করেছে, পুরোহিত যিনি ছিলেন পূজার বাবার ঘরে আগুন লাগিয়ে দেয়। খড়ের বাড়ি ছিল, আগুন ধরতে বেশি টাইম লাগেনি। সেই আগুনে পূজার বাবা পুড়ে মারা যায় রাতারাতি। তো এখানে বাবা মেয়ে দুজনকেই তারা ঠান্ডা মাথায় ছক মাফিক খুন করে, সেটা কিন্তু কেউ বুঝতেই পারেনি। তো যাই হোক, এইভাবে মাস ছয়েক যাওয়ার পরে তারা কি করে, নিজেদের পাপ ঢাকার জন্য দূর দূরান্ত থেকে কয়েকজন পুরোহিতকে আনে। কয়েকজন পুরোহিত এসে তাদের বাড়িতে খুব বড় করে একটা কালী পুজো, একটা যজ্ঞ করে, কি না বাড়ির দোষ ছাড়ানোর জন্য। তারা বলেছিল যে পূজার মতো একটা মেয়ের পায়ের ধুলো যেহেতু ওই বাড়িতে পড়েছে, ভিটে শুদ্ধ করতে হবে। ভিটে শুদ্ধর নাম করে পূজা, শ্রাদ্ধ, শান্তি সবকিছুই হয়ে গেছিল সবার অগোচরে, কেউ কিন্তু বুঝতে পারেনি। সেই অগোচরে হওয়া সবকিছু জিনিস, মন্ত্রপুত জল ফুল দিয়ে সেই কক্ষ কিন্তু সারা জীবনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল, যে সেই দিকে যেন কেউ পা না দেয়। রামপ্রসাদের সেটি আগের ঘর ছিল, তো রামপ্রসাদও সেখানে থাকা বন্ধ করে দিয়েছিল সেই গোপন কক্ষে পূজার লাশটাকে ফেলে দেওয়ার পর থেকে। তো এইভাবে দিন চললো, বছর কাটলো। বছর কাটার পরেই শিবপ্রসাদ ছেলের জন্য বড়লোক পাত্রীর সন্ধান করতে থাকলো। তো ভাগ্যের ফেরে পেয়েও গেল একজন বড়লোক পাত্রীকে, মানে জমিদার না, কিন্তু উচ্চবিত্ত একজন পরিবারের মেয়েকে নিজের পুত্রবধূ রূপে তিনি বউ করে আনলেন। সেই মেয়েটি প্রথম প্রথম কিছু বুঝতে পারেনি, সে তো জানতোই না যে তার স্বামীর আগে বিয়ে ছিল বা কিছু। আর হঠাৎ করে বিয়েটা হয়ে যাওয়ায় তারা কিন্তু কিছু টেরই পায়নি। তো যাই হোক, এইভাবে কিছু মাস যাওয়ার পরে সেই মেয়েটির কিন্তু সেই ঘরের দিকে একদিন নজর গেল। কারণ মেয়েটি দুপুরবেলা ঘুমাতো না, সে চারিদিকে ঘুরে ঘুরে দেখতো, যেহেতু নতুন বউ জমিদার বাড়িতে এসেছে, কোনোদিন জমিদার বাড়ি থাকেনি। হ্যাঁ, তাদেরও অনেক বড় বাড়ি ছিল, বড়লোক বাড়ি, কিন্তু জমিদার বাড়ি যেহেতু নয়, সেহেতু চারিদিকে ঘুরে ঘুরে দেখতো, বাগানে যেত। আর তার যে পার্সোনাল একজন চাকর ছিল, যে তার সব কাজ করে দিত, আগেকার দিনে যেমন থাকতো, সেই তার সাথে এদিক ওদিক ঘুরে বেড়াতো দুপুরবেলা। দুপুরবেলা ঘুরতে ঘুরতে সেই কক্ষের সামনে যখন যখন সে এসে দাঁড়ায়, সে কিন্তু তার একটু সন্দেহ হয় যে এই ঘরটা এরকম বন্ধ কেন, প্রত্যেকটা ঘর তো খোলা, প্রত্যেকটা ঘরের চাবি আছে, এই ঘরের চাবি নেই, এই ঘরটা এরকম বন্ধ কেন। সে যখন সেই চাকরটাকে জিজ্ঞেস করে, তো সেও কিছু বলতে পারে না, যে "না, আমি ঠিক জানি না কি আছে এই ঘরে, হয়তো আগে পুজো হতো, ঠাকুর ঘর হতে পারে, যেহেতু ঠাকুরের ফুল টুল কিছু ঝোলানো ছিল, সুতো বাঁধা ছিল লাল।" তো যাই হোক, ঠাকুর ঘর কেমন ছিল আগেকার ঠাকুর ঘর, সেইটা দেখার জন্য, সেই আকর্ষণে তারা সেই ঘরের চাবি খুঁজতে লাগে। চাবি কিন্তু সে খুঁজে পায় না, পাবে কি করে, সেটা তো জমিদারের কাছে আছে। তো তখন সেই নতুন বউটা কি করে, চাবি বানানোর জন্য সেই চাকরটাকে বলে যে তুই যদি চাবি বানিয়ে আনতে পারিস, তাহলে তোকে আমি সোনার একটা চুড়ি দেবো। এই বকশিসের লোভ দেখিয়ে সেই চাকরটাকে দিয়ে একটা চাবি বানিয়ে আনে। আর সেই চাকরটাও কিন্তু চাবিটা নিয়ে একদিন সেই নতুন বউয়ের কাছে হাজির হয়। তারা কি করে, দুজন মিলে একদিন চুপি চুপি দুপুর বেলায় সেই ঘরটি খোলে। আর যেহেতু অনেকটা দূরে, মানে জমিদার বাড়ির যে বাড়ি ঘরগুলো ছিল সেটা থেকে কিছুটা দূরে ছিল সেই ঘরটা, সচরাচর সবার নজর পড়তো না। তো যাই হোক, তারা চুপি চুপি সেই ঘর যখন খুলে দেয়, ঘরে যখন ঢোকে, মানে প্রথমেই চোখে পড়ে একটা পালঙ্ক,
একটা বিশাল বড় পালঙ্ক, তার পাশে একটা টেবিল, দেওয়াল আলমারি, কিছু পেইন্টিংস যেগুলোতে প্রচুর পরিমাণ ধুলো জমে আছে। প্রায় বছর ২-১-৩ খোলা হয়নি সেই ঘরটা। আর প্রচন্ড রকমের ঠান্ডা সেই ঘরে। গরমকালে মানে এসির মতো যেমন ঠান্ডা, সেই ঘরটাতে ছিল সেরকম ঠান্ডা। তো ওদের সেরকম ভয় লাগেনি, কিন্তু একটু অদ্ভুতই লেগেছিল। তো যাই হোক, সেই ঘরটা খোলার পর থেকে নতুন যে বউটা ছিল তার কিন্তু সেই ঘরের প্রতি একটা আকর্ষণ বাড়তে লাগলো, যে কি আছে এই ঘরের মধ্যে, ঘুরে ঘুরে দেখবো, এই ঘরটাতে আসবো। দিনের পর দিন তার আকর্ষণ এতটাই বৃদ্ধি পেল যে সে দুপুর করে কাউকে কিছু না জানিয়ে একটা গল্পের বই নিয়ে চলে আসতো সেই ঘরে পড়ার জন্য, বা মাঝে মাঝে সেই চাকরটার সঙ্গে গল্প করার জন্য, বা মাঝে মাঝে কোথাও আম মাখা, কোথাও পেয়ারা মাখা, বিভিন্ন ফল টল নিয়ে সেই ঘরে এসে খেত। এই করতে করতে যখন ৬ মাস চলে গেল, ৬ মাস পরে সেই মেয়েটি যখন আবার প্রেগনেন্ট হয়, সেই নতুন বউটি গর্ভবতী হয়, তখন তার তো জমিদার বাড়িতে খুশির জোয়ার। জমিদার বাড়িতে নাতি হবে, সবাই যেমন বলে জমিদারের নাতি হবে, রমাপ্রসাদের ছেলে হবে। রমাপ্রসাদও নিজেকে আস্তে আস্তে একটু চেঞ্জ করতে শুরু করলো, আগের মতো অত অত্যাচারী থাকতো না, যেহেতু সে বাবা হতে চলেছে। একটা অন্য রকমের ফিলিংস তার মধ্যে কাজ করতো। অথচ সে যখন আগে বাবা হতে চলেছিল প্রথম বউটার ক্ষেত্রে, অর্থাৎ পূজার ক্ষেত্রে, তার কিন্তু সেই ফিলিংসটা কাজ করেনি। কারণ সে জোর করে বিয়ে করেছিল, কোনো যৌতুক পায়নি। একটা গরিব পরিবারের মেয়েকে নিজের বউ রূপে, নিজের স্ত্রীর রূপে সম্মান দিতে তার কিন্তু বাধ্য। কিন্তু এই বউটার ক্ষেত্রে একদমই অন্যরকম, কারণ এই বউটার কাছ থেকে যেহেতু অনেক যৌতুক নিয়ে, অনেক কিছু নিয়ে সে বিয়ে করেছিল। তো এইভাবে চলতে লাগলে ২ মাস পরে, মানে তার প্রেগনেন্সি ২ মাস পরে, একদিন সেই নতুন বউটা গুম হয়ে যায়, অর্থাৎ তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও। খোঁজ চারিদিকে খোঁজার পরে তার যে চাকর ছিল, সেই চাকরটাকে জেরা করা হয়। চেপে ধরার পরে সে বলে যে বৌদিমণি তো ওই ঘরটা খুলেছিল, ওই ঘরে বৌদিমণি রোজ যেত দুপুরবেলায়। তখন জমিদার বাড়ির সবার মাথায়, মানে যারা জানতো, সেই ৩ জনের মাথায় প্রায় আকাশ ভেঙে পড়ে, বিনা মেঘে বজ্রপাত। তারা তো জানতো সেই ঘরে কি ছিল। সেই ঘরের চাবি দিয়ে খুলে দেখে, মানে সেই ঘরে যে একজন থাকতে পারে সেটা অবাক কাণ্ড। ভেতরে একজন আছে, বাইরে দিয়ে চাবি দেওয়া, মানে কেউ যেন চাবি দিয়ে দিয়েছে। তারা চাবি দিয়ে খুলে দেখে সেই নতুন বউটা হাতে বিষের বোতল নিয়ে খাটের ওপরে পড়ে আছে, অর্থাৎ সে বিষ খেয়েছে। মানে আপাত দৃষ্টিতে দেখা গেলে সে সুইসাইড করেছিল, কিন্তু সেই বউটার সাথে সেদিন এমন কিছুই হয়নি সুইসাইড করার মতো। আর সে যে কখন চলে এসেছে সেই ঘরে, সে চাকরটাও জানতো না। তো সুইসাইড করার পরে তার বাড়িতে যখন খবর যায়, তার বাড়ির লোক আসে, সবকিছু একটা ফয়সালা হয়। ওরা ভেবেছিল যে এরা অত্যাচার করে মেরে ফেলেছে, কিন্তু সবাই সাক্ষী দেওয়ার পরে এরা বেঁচে যায় যে না, সেরকম কোনো ঝগড়াঝাটি হয়নি, কোনো অত্যাচার হতো না। তো এটা তাদের একটা খারাপ লাগে, এই পরিবার ওই পরিবার, তাদের বাবা মার একটা খারাপ লাগে যে আমার মেয়েটার বিয়ে হয়ে যাওয়ার পরে, বাচ্চা হওয়ার আগেই মেয়েটি মারা যায়। তারা যোগাযোগ বিচ্ছিন্ন করে মেয়ের কাজকর্ম করে এখান থেকে চলে যায়। সেই মেয়েটি মারা যাওয়ার পর থেকে জমিদার বাড়িতে ঘটতে থাকে বিভিন্ন রকম ঘটনা। কোনো কোনো সময় একটা নুপুরের আওয়াজ পাওয়া যেত রাত্রেবেলা করে, ছমছম করে, যেন সেই নতুন বউটি চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। কোনো কোনো সময় একটা বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যেত, যেন কোনো বাচ্চা খুব করুণ সুরে কাঁদছে, মানে সদ্যজাত শিশু। তো এই করতে করতে রমাপ্রসাদ দিন দিন এটা নিয়ে ভাবতে ভাবতে একটু বিরক্ত থাকতো, কাজকর্ম থেকে মন উঠে গেল, তার যে বদ নেশাগুলো সেগুলোও ছাড়িয়ে গেল, খুব একা থাকতে পছন্দ করতো। তো এই করতে করতে মাস ৬ যাওয়ার পরে কিন্তু রমাপ্রসাদ একদিন, মানে উধাও হয়ে গেল, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। চারিদিকে খুঁজেছে, কোথাও খুঁজে পাচ্ছে না। ২ দিন ধরে খোঁজার পরে তার মা বাবার একটু কিন্তু সন্দেহ হতে লাগলো। সেই ঘরটাই শুধু খোঁজা বাকি ছিল, সেই ঘরটা খুলতো না, যেহেতু দুটো বউ পরপর সেই ঘরে মারা গেছে, একজনকে মেরে ফেলা হয়েছিল আর একজনের রহস্যজনক মৃত্যু। ভয় কিন্তু সেই ঘরের দিকে কেউ পা মারাতো না। কিন্তু ছেলের যেহেতু খুঁজে পাওয়া যাচ্ছে না, ছেলেকে খোঁজার জন্য তখন আবার সেই ঘরটি খোলা হলো। বীভৎস একটা কাণ্ড দেখা গেল, রমাপ্রসাদকে যেন কেউ আক্রোশে খুন করেছে সেই ঘরে। রমাপ্রসাদের মুন্ডুটা ছিঁড়ে একদিকে পড়ে আছে, ধরটা আর একদিকে। মানে ভাবা যায় সারা ঘরে রক্ত ছড়ানো, বিশ্রী একটা গন্ধ বেরোচ্ছে, যেহেতু ২ দিনের পচা গলা একটা লাশ। তো যাই হোক, সেইটা দেখে জমিদার গিন্নি কিন্তু নিজেকে আর সামলাতে পারেননি। সেই শোক কাটাতে না পেরে তিনি বদ্ধ উন্মাদ হয়ে যান। তাকে সারা দিন সারা রাত ঘরে বন্ধ করে রাখা হতো। শুধু খাবার দেওয়ার সময় খাবারটুক একজন গিয়ে দিয়ে আসতো, তার হাত পা বেঁধে রাখা হতো। তিনি এতটাই পাগলামি করতেন। সারাক্ষণ বলতো
ওই তো রমা যাচ্ছে, আমার রমা যাচ্ছে, আমার ছেলে যাচ্ছে, ওই দেখো নতুন বউটা যাচ্ছে। মাঝে মাঝে কিন্তু তিনি পূজার নামও নিতেন, বলতেন ওই তো পূজা তার বাচ্চাটাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওই রাক্ষসীটাই আমার ছেলেকে খেয়েছে, ওকে আমি ছাড়বো না, আমার হাতের বাঁধন খুলে দাও। এইভাবে তিনি চিল্লাতে থাকতেন। সবাই ভাবতেন উনি পাগল হয়ে গেছেন, কিন্তু অ্যাকচুয়ালি উনি সেই আত্মাগুলোকে দেখতে পেতেন যারা সেই ঘরে মারা গেছে, সেই বাড়িতে মারা গেছে। তো এই করতে করতে প্রায় ২ মাস পরে কোনো একটা সময় জমিদার গিন্নি হাতের পায়ের বাঁধন ছাড়া ছিল, তিনি কি করেন নিজের ঘরে পাখার সাথে সিলিং এর সাথে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েন, অর্থাৎ আরো একটা সুইসাইড। জমিদার বাবু এবার আস্তে আস্তে ভেঙে পড়তে থাকেন। প্রথমত তিনি একটা খুন করেছিলেন তার প্রথম পুত্রবধূকে, সেকেন্ড টাইম তার বৌমা রহস্য মৃত্যু, থার্ড তার ছেলেরও রহস্য মৃত্যু, তারপরে সেই তার নিজের স্ত্রী অর্থাৎ জমিদার গিন্নি গলায় দড়ি দেওয়া, সুইসাইড কেস। তিনি এবার আস্তে আস্তে খুব ভেঙে পড়েন এবং নিজের যে পাপ করেছিলেন সেই পাপের একটা মানে কি বলবো, নিজের মধ্যে একটা অনুশোচনা বোধ শুরু হতে থাকে, একটা গিল্টি ফিলিং হচ্ছে যে কি তাহলে কি আমার দোষে এই জিনিসটা হয়েছিল, পূজা মারা যাওয়ার পর থেকেই কি এই জিনিসটা শুরু হয়েছে, ওই ঘরটা খোলার পর থেকেই। জমিদার বাবু যখন একা হয়ে যান তখন কিন্তু আস্তে আস্তে রাত নামলেই সেই ঘর সেই বাড়িগুলো যেন তাকে গিলে খেতে আসতো। মানে তিনি রাত্রের বেলায় বাইরে বেরোতে পারতেন না, সব সময় যেন চারিদিকে কান্না হাহাকার তার কানের কাছে বাজতো। তার ছেলে যেন বলছে যে বাবা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, পূজা আমাকে মারতে আসছে, তিনি এটি শুনতে পেতেন। রাত হলে বিভিন্ন রকম স্বপ্ন দেখতেন, একটা ছোট্ট বাচ্চার কান্না, একটা ছোট্ট সদ্যজাত শিশু, তারপরে পূজাকে মানে পূজা যেন সেই বাচ্চাটাকে কোলে নিয়ে চারিদিকে সারা ঘর ঘুরে বেড়াচ্ছে। বাইরে একটা ছমছম আওয়াজ, অমাবস্যা হলে তো কোনো কথাই নেই, বাইরে ছমছম আওয়াজ একবার হচ্ছে, একবার কান্নার আওয়াজ হচ্ছে, একবার তার গিন্নি চিল্লাচ্ছে তার ঘর থেকে যে আমাকে খুলে দাও, আমার ছেলেকে মেরে ফেলছে। এইসব আওয়াজ, বিভিন্ন আওয়াজ তিনি পেতে থাকেন। এই করতে করে জমিদার বাবু যখন শরীর ভাঙতে থাকে, সেই সময় এমন একটা দিন এলো, জমিদার বাবু যখন সিঁড়ি দিয়ে নামছিলেন, সিঁড়ি দিয়ে যেন মনে হলো কেউ তাকে ধাক্কা মেরেছে। তিনি পড়ে গিয়ে এতটাই চোট পান কোমরে যে তিনি বিছানাশয়ী হয়ে পড়েন, অর্থাৎ তিনি প্যারালাইসিস হয়ে যান, তার শরীরটা প্যারালাইজড হয়ে বিছানায় পড়েছিলেন। ২ মাস বিছানায় পড়ে থাকার পরে তার শরীরে পচন হতে শুরু করে, অর্থাৎ পেট শুরু হয়ে যায় তার। সে যখন দেখলো যে আমার জীবনের শেষ সময়ে এসে আমি দাঁড়িয়েছি, অর্থাৎ আমার পাপ স্বীকার করা ছাড়া আর কোনো ক্ষতি নেই, মানে উপায় নেই, তো সেই সময় তিনি কি করলেন, গ্রামের যিনি প্রধান ছিলেন আর কি, গ্রামের প্রধানকে একদিন ডেকে পাঠালেন তার চাকরকে দিয়ে। গ্রামের প্রধানকে ডেকে পাঠিয়ে তিনি বলেন যে আজকে আমি এমন কিছু কথা তোমাকে বলবো যা তুমি আর আমি ছাড়া আর কেউ জানতো না এই বাড়িতে, আর যারা জানতো তারা আজকে এই পৃথিবীতে নেই। প্রধান বলেন হ্যাঁ বলুন আপনি কি বলবেন। তিনি পুরো ঘটনাটাই বলেন যে আমি আমার পুত্রবধূ পূজা, প্রথম পুত্রবধূ যাকে আমি কোনোদিন মেনে নিতে পারিনি, পুরোহিতের মেয়েকে মেরেছি, বিষ খাইয়ে দেয়, সে যখন অন্তঃসত্ত্বা ছিলেন সেই অবস্থাতেই আমি মেরেছি। তার বাবার ঘর পুড়িয়ে দিয়েছি, অর্থাৎ পুরোহিতের ঘর পুড়িয়ে দিয়েছি, পুরোহিতের ঘরটা পুড়িয়ে তাকেও জ্যান্ত পুড়িয়ে মেরেছি। সবকিছু স্বীকার করার পরে প্রধান তো বলে যে আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না, আমি মারা যাওয়ার পরে আমার বাড়িতে একটা কালী ঠাকুরের মন্দির প্রতিষ্ঠা করো, আর আমার যে সম্পত্তি সেটা আর আমার যে টাকা পয়সা আছে সেটা পুরোপুরি গ্রামবাসীদের উন্নয়নের কাজে লাগিয়ে দিও। আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যাতে আমার পাপটা ক্ষমা করে আমাকে তাড়াতাড়ি টেনে তুলে নেয় ওপরে, কারণ আমি আর এই যন্ত্রণা নিতে পারছি না। তো এইভাবেই জমিদার বাবু এই কথাগুলো বলার পরের দিনই হঠাৎই মানে হার্ট অ্যাটাক করে মারা যান, এবং তিনি যেভাবে মারা গেছিলেন চোখগুলো যেন বিস্ফোরিত খোলা, মুখটা হাঁ করা, মানে অবাক করা, মানে বিস্ময়কর কিছু দেখে হার্ট ফেল করে তিনি মারা যান। তো তিনি মারা যাওয়ার পরে জমিদার বাড়িটা যখন একদম ফাঁকা হয়ে যায়, সেই বাড়ির পাশ দিয়ে কেউ যেতে পারতো না, ভিতর থেকে অসম্ভব চিল্লানোর আওয়াজ, একে একে চাকরগুলো সবাই চলে গেল ভয়ে, প্রাণ ভয়ে, ভিতর থেকে চিল্লানোর আওয়াজ, কান্নার আওয়াজ, হাহাকারের আওয়াজ ভেসে আসতো। এই করতে করতে গ্রামবাসীরা মিলে সবাই ঠিক করলো যে বাচ্চারা ওখানে খেলতে যেতে পারতো না, সবার কারোর না কারোর হাওয়া বাতাস লেগে যেত, জ্বর হতো, ভয় পেত তারা সবাই। এই করতে করতে গ্রামবাসীরা ঠিক করলো যে এবার একটা পুরোহিত ডাকা হোক, পুরোহিত এসে তিনি যে বিধান দেবেন সেই জিনিসটাই হবে। তো পুরোহিত এসে প্রধানের সঙ্গে কথা বলে প্রধান সেই পুরোহিতকে নিয়ে গেল সেই জমিদার বাড়িতে। পুরোহিত যিনি ছিলেন তিনি খুব শক্তিশালী ছিলেন, তার দিব্য দৃষ্টি খুব পরিষ্কার, খুব ভালো ছিল। তিনি বলেন যে এই বাড়ির এমন একটি কক্ষ আছে যেখানে হয়তো
একটা লাশ আছে। সেই লাশের যে হাড় আছে সেইগুলোকে পোড়াতে হবে। সেই কক্ষটা খুঁজে বার করতে হবে। কারণ এই বাড়ির নিচেই কিছু একটা জিনিস আছে। সেটাকে পোড়াতে হবে। তিনি পূজার কথাই বলেছিলেন আকার ইঙ্গিতে। তো যাই হোক, চারিদিকের খোঁজাখুঁজির পরে, অনেক খোঁজাখুঁজির পরে সেই কক্ষটা পায়। সেই কক্ষটার পাতাল ঘর কিন্তু কেউ সহজে খুঁজে পাচ্ছিল না। তো অনেক খুঁজতে খুঁজতে মেঝেটা যখন পালঙ্কটা সরানো হলো, পালঙ্কর নিচটা একটু মানে খোঁড়া টাইপের দেখে সেখানেই সবাই আঘাত করাতেই সেই দরজাটা ভেঙে পড়লো। মানে দরজাটা পুরো মেঝের কালার করা ছিল, বোঝা যেত না একদমই যে ওটা দরজা। ভেঙে পড়ার পরে দেখা গেল নিচে একটা অন্ধকার মানে কূপ টাইপের একটা ঘর, সেখানে কিছু পড়ে আছে। তো সেখানে যখন লোকজন নামলো, নেমে দেখলো যে সেখানে কিছু মানুষের হাড়গোড় পড়ে আছে। সেইগুলোকে তুলে নিয়ে আসা হলো এবং যথারীতি সবাই ভাবলো যে, বুঝতেই পেরেছিল যে সেটা পূজারই। সবাই এতদিন ভুল ভাবতো পূজাকে, যে সে পালিয়েছে। সেগুলো তুলে এনে তার অন্ত্যেষ্টিক্রিয়া করা হয়, তাকে পোড়ানো হয়, তার শ্রাদ্ধ শান্তি করা হয়। আর সেই জমিদার বাড়িতে একটা কালী মন্দির প্রতিষ্ঠা করা হয়। তারপর থেকে কিন্তু সেই জমিদার বাড়িতে আর কোনো রকমের কোনো কান্নার আওয়াজ, নুপুরের আওয়াজ, চিল্লামিল্লির আওয়াজ কিছুই পাওয়া যেত না, যেগুলো আগে পাওয়া যেত সেই জমিদার বাড়ির পাশ দিয়ে যখন যাওয়া যেত না। তো সেই কালী মন্দির প্রতিষ্ঠা করার পরে কিন্তু আজও সেই কালী মন্দিরে পুজো হয় এবং খুব জাগ্রত একটি মন্দির সেখানে আছে। গ্রামবাসীরা সেখানে প্রায় প্রতিদিনই পুজো দিতে আসেন এবং সেই যে পুরোহিত এই কাজটি করেছিলেন সেই পুরোহিতই সেই গ্রামে পার্মানেন্ট থেকে যান এবং সেই মন্দিরের পুরোহিত রূপে নিযুক্ত হন। তো তারপর থেকে জমিদার বাড়ি পোড়ো বাড়ি রূপেই ছিল। সেখানে গ্রামবাসীদের বিভিন্ন রকম কাজ হতো। মানে কোনো গ্রামের বাসীদের যদি ঘরবাড়ি করা হতো, তিনি সেই কটা দিন সেই জমিদার বাড়িতে আশ্রয় নিতেন বা বন্যা হলে জমিদার বাড়িতে সবাই উঠে যেত। সেটি গ্রামের মানুষের উন্নয়নের কাজেই লাগতো। তো এই ছিল আজকের গল্প। তোমাদের কেমন লেগেছে তোমরা জানিও। এটি প্রায় ২০০ বছরের একটা সত্যি ভৌতিক ঘটনা, তখনকার জমিদারির একটা ঘটনা। তো তোমরা আমার গল্পটাতে যারা শুনছো তারা লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর প্লিজ ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আবারও বলছি তোমাদের কাছে অনেক রিকোয়েস্ট করছি। তোমরা সাবস্ক্রাইব করলে আমার খুব ভালো লাগে। আমি আরো উৎসাহ পাই। তো তোমরা দেখতে থেকো আমার গল্পটা। আবার তাড়াতাড়ি একটা গল্প নিয়ে আমি হাজির হব তোমাদের সামনে। তো ততক্ষণ থ্যাংক ইউ।